আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। গরম ভাতের সাথে, পোলাও খিচুড়ির সাথে অথবা ঝালমুড়িতে মজার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কুচি আমের তেলের আচার। এই আচারটা খেতে ভীষণ মজার, আর যেভাবেই আমি তৈরি করছি সারা বছর আপনারা এই প্রসেসে তৈরি করে রাখলে ভালো থাকবে। আর যখন ইচ্ছা করবে আপনারা নামিয়ে খেতে পারবেন। আর যাকেই খাওয়াবেন প্রশংসাই ভাসবেন। আর একবার খেলে ভোলা যায় না এমন একটা আচার। আমার শাশুড়ির দেয়া এই আচারটা আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে রেসিপিটা নিয়ে তৈরি করেছি। চেষ্টা করেছি খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর খোসা সহকারে আমগুলোকে আমি কুচি করে নেব। তবে এই আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রাতেই ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। আমে যে এক্সট্রা পানিটা আছে সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি ভালো করে খোসা সহকারেই কুচি করে নেব মেশিনের মাধ্যমে। আপনারা চাইলে বটি অথবা ছুরির মাধ্যমেও কুচি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি হলুদ সরিষা। সরিষাগুলোকে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পানিটা ঝরিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এতে করে সরিষাতে যে বালুকণাটা থাকে সেটা অনেক অংশে কমে যাবে। মোট কথা থাকবেই না, আর আচারটা দিতেও খুব সুবিধা হবে। আপনারা চাইলে হলুদ সরিষার সাথে কালো সরিষাও নিতে পারবেন। আর এইখানে আমি বেশ কিছুটা রসুন, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা লাল, সবুজ ২ ধরনের কাঁচামরিচই নিতে পারবেন। এগুলো সব আমি এখন রোদে শুকিয়ে নিব। তো সবগুলো এখন এভাবে কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। তাই পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো এভাবে কেটে আমি একসাথে রেখেছি। আর আমগুলো এই ফাঁকে আমি কুচি করে নিয়েছি। আমি প্রায় মিহি কুচি করেছি। আপনারা চাইলে একটু মোটা মোটা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি খোসা সহকারেই কুচি করে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়াও কুচি করে নিতে পারেন। তবে আমের আচারে আমের খোসার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি সরিষাগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে আধা ভাঙা করে নিচ্ছি। আর সরিষার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দেয়া যাবে না, শুকনো অবস্থায় থাকবে। এখন আমি কুচি করা আমের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া করা সরিষা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিব। চটকে চটকে মাখানোর প্রয়োজন নেই। একটু আলতো আলতোভাবে আলগা আলগা করে মাখিয়ে নিচ্ছি। আর একটা ডিশে করে দিলে কিন্তু মোটা হয়ে যাবে, রোদে ভালো শুকাবে না। তাই আমি ২টা পাত্রে বিছিয়ে দিব বা ছড়িয়ে শুকিয়ে নিব। আর এখানে আমি ৪টি বোম্বাই মরিচ নিয়েছি। আচারে আমি বোম্বাই মরিচ দিব। আর বোম্বাই মরিচটা ডাইরেক্ট তেলে দিলে কিন্তু সেদ্ধ হতে চায় না। তো সেজন্য হালকা একটু ভাপিয়ে নিলাম পানির মধ্যে। এবার আমি যে পেঁয়াজ রসুনটা শুকাবো তার সাথেই দিয়ে দিলাম। আর এই দেখুন ২টি পাত্রে আমি ছড়িয়ে দিয়েছি। এখন ছাদে দিয়ে আসব। কড়া রোদে দিয়ে এই আচারটা তৈরি করতে হয়। আর যদি রোদ না থাকে আপনারা চেষ্টা করবেন ফ্যানের নিচে দিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে। এখন প্রায় বিকেলবেলা, সারাদিন মোটামুটি আমি আমগুলো আর রসুন পেঁয়াজ সব কিছু শুকিয়ে নিয়েছি রোদে। আর এখন সন্ধ্যাবেলা আমের আচারটা তৈরি করার জন্য চলে আসলাম। বেশ কিছুটা রসুন থেতো করে নিয়েছি এবং ১ ইঞ্চি পরিমাণ আদা এখানে বেটে নিয়েছি। এটা কিন্তু আদার রস, এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো পানি নাই। তো একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। দিয়ে দিলাম ১.৫ চা চামচ ধনিয়া, ১.৫ চা চামচ মৌরি, ১.৫ চা চামচ জিরা। হালকা একটু টেলে নেব। যে পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই পর্যায়ে চুলার আঁচটা একদম কম করে দিয়ে সামান্য একটু মেথি দিয়ে আবার একটু নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিলাম। মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, আর এখানে কিছুটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচগুলোকেও আমি টেলে গুঁড়া করে নিব। আর এখানে আমি বেশ কিছুটা লবণ দিয়ে লবণগুলোকে টেলে নিব। সবগুলো লবণ হয়তো আমার আচারে প্রয়োজন হবে না, যতটুকু প্রয়োজন আমি স্বাদ অনুযায়ী দেব। আর যতটুকু লাগবে না অতটুকু আমরা স্বাভাবিক যখন খাবার দাবার খাই তখন খেয়ে ফেলা যাবে। আর এই যে লবণগুলো যে পর্যায়ে এমন ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। লবণ সব কিছুই প্রসেস করা হয়ে গেছে। আর এই দেখুন রোদে থেকে নিয়ে এসছি আমি আমগুলো, কেমন শুকিয়েছে। অতিরিক্ত মচমচা করিনি। আমার শাশুড়ি সবসময় আচার দিতেন একদমই মচমচা করে। তবে আমার কাছে বেশি ভালো লাগে আমটা যদি একটু নরম নরম থাকে।
তো এই দেখুন সব কিছু কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর এক ফোঁটাও এর মধ্যে পানি নেই। আর পানি থাকলে কিন্তু আচারটা মোটেও ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেভাবে করে আর রোদে শুকিয়ে নিতে হবে। এই যে এখন আমি একটা কড়াইতে প্রায় 1 লিটারের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটারের থেকেও একটু কম আছে। আমি তেলটাকে হালকা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত শুকনো মরিচ। মরিচটাকে হালকা একটু ভেজে নিব। আমি পর্যায়ক্রমে একে একে মশলাগুলো দিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লবঙ্গ এবং তেজপাতা। সাথে দিচ্ছি সাদা কিছুটা গোলমরিচ, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটা ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদমই কম থাকবে। দিয়ে দিলাম থেতো করা রসুন, হালকা একটু ভেজে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভেজে নিব। আবারও বলছি চুলার আঁচটা কিন্তু একদমই কম থাকবে, আর পর্যায়ক্রমে বারবার দেখে নিতে হবে কেমন ভাজা হচ্ছে। সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা, সামান্য একটু আস্ত জিরা, সামান্য একটু হলুদের গুঁড়া। এবার আরেকটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রোদে শুকানো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং কেটে কেটে দিচ্ছি বোম্বাই মরিচ। আপনারা চাইলে বোম্বাই মরিচটা আস্ত আস্তও দিতে পারেন, তবে এভাবে কেটে দিলে খেতে ভালো লাগে। তো পর্যায়ক্রমে সবগুলো মরিচই আমি এভাবে কেটে দিলাম। এরপর শুকানো আমকুচিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কম করে দিয়েই আমি আচারটা তৈরি করছি। অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে, আর আচারটা খেতেও ভালো লাগবে না। তো বারবার করে একটু উল্টে পাল্টে নিচ্ছি, আর আমার কাছে মনে হচ্ছে তেলটা অনেকাংশে কম, তো সেই জন্য এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে ভালো করে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ চুলা রাখার প্রয়োজন নেই, যেহেতু সব মশলাগুলো শুকানো। ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার, আর এই ভিনেগারটা দিলে আচারটা সারা বছর ভালো থাকবে। এরপর 2-1 বার এভাবে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। আচারটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই হয়ে এসেছে। মোট কথা রোদে শুকানো হয়ে গেলে আচার তৈরি করা একদমই সহজ। চুলা বন্ধ অবস্থায় আমি এখন এখানে যে শুকনো মরিচ গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1 চামচ দিয়েছি, আর যেই স্পেশাল মশলাটা তৈরি করেছি আচারের জন্য সেটা আমি প্রায় 4 চামচ দিয়ে দিচ্ছি। আমি যেই পরিমাণ মশলাটা তৈরি করেছি সেটা 4 চামচ হয়েছে, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া লবণ। এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিব, আর এই সময়ে চুলার জাল ধরানোর প্রয়োজন নেই। তেলটা কিন্তু এ পর্যায়ে মোটামুটি গরম আছে। বারবার উল্টে পাল্টে মিশিয়ে নিলেই লবণটা গলে যাবে, আর মশলাগুলো খুব সুন্দরভাবে আচারের সাথে মিক্সড হয়ে যাবে। তো এভাবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি লবণটা একটু টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না। যদি প্রয়োজন হয় দিব, আর প্রয়োজন না হলে আর দেওয়ার প্রয়োজন নাই। তো এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আচারটা একদমই পারফেক্ট আছে। এখন আমি এভাবেই চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। আর এই যে আমি আচারে বয়মে ভরে ফেলেছি। আচারটা ভরার প্রায় 2-3 দিন পরে এই ভিডিওটা করছি। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড প্রায় অর্ধেকের একটু কম হয়ে গেছে আর কি, মানে অর্ধেকের একটু বেশি আছে। পুরো বয়ম ভরা ছিল আচার। তো ওরা অনেকটাই মাশাআল্লাহ খেয়ে ফেলেছে, খুবই পছন্দ করেছে এই আচার। তো এখন আপনাদের যেটা বলবো, কাচের বয়মে অবশ্যই আচারটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন, এতে করে সারা বছর আচারটা ভালো থাকবে। এবং এই আচার বয়মে ভরার আগে অবশ্যই বয়মটাকে ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে আপনারা রেখে দিবেন। আধা ঘন্টা রাখার পরে তুলে তারপরে রোদে শুকিয়ে তারপরে আচার সংরক্ষণ করবেন, এতে করে আচারটা খুবই ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। আর মাঝে মাঝে আপনারা একটু রোদে দিতে পারেন, এতে করে আচারটা ভালো থাকবে। আর যখনই আচারটা বয়াম থেকে তুলবেন এভাবে শুকনো চামচের সাহায্যে তুলবেন, হাত লাগাবেন না, এতে করে আচারটা অনেক ভালো থাকবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।